প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসাবে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। খালেদা জিয়ার চিকিৎসার সব নথি জব্দের দাবি উঠেছে। বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নথিপত্র জব্দের দাবি জানিয়েছেন সেই চিকিৎসা দলের প্রধান অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী। একই সঙ্গে তৎকালীন চিকিৎসক দল চিকিৎসা প্রক্রিয়া এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্র তদন্ত হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। আপনি জানেন যে শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তিনি এ দাবি তোলেন। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এ ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা অমার্জনীয় অপরাধ এবং এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। এছাড়া ওনার ডায়াবেটিস এবং আর্থাইটিসের চিকিৎসায় অবহেলা সুস্পষ্ট প্রমাণ মেডিকেল বোর্ডের কাছে আছে। ডাক্তার সায়ন্ত একজন সিনিয়র চিকিৎসক যখন প্রকাশ্যে বলেন ইচ্ছাকৃত অবহেলা এবং স্লো প্রয়োজন, সেটি নিঃসন্দেহে অনেক গুরুত্ব বহন করে। কি বলবেন? ডেফিনেটলি গুরুত্ব বহন করে। কারণ হচ্ছে আপনার এই কথা FM সিদ্দিক স্যার ওই নাগরিক শোক সভায় বলার পরে সবগুলো মিডিয়ে পুরো নাগরিক সবার বক্তব্যের থেকে এটাকে আলাদা গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ম্যাডাম খালেদা জিই তো বাংলাদেশের সবচেয়ে আলোচিত চরিত্র, এই জন্য যে তার উপর যে নিপীড়ন করা হয়েছে, তিনি তার মধ্য দিয়ে আপোষহীন থেকেছেন, তিনি সঠিক চিকিৎসা পাননি, তার পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে দেশেই সুযোগ দেওয়া হয়নি তাকে, বিদেশ তো দূরের কথা। সেই অবস্থায় একটা এই তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেইখানে তাকে আনা হয়। কিন্তু ওইখানকার যারা এই চিকিৎসা পদ্ধতিটা নিয়ন্ত্রণ করেন বা ওইখানকার তৎকালীন প্রশাসন, তারা এতটা পার্টিজান ছিলেন যে ম্যাডাম খালেদা জিয়া ওইখানের ওই চিকিৎসার উপরে আস্থাশীল ছিলেন না বলে তিনি অনেক চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা তিনি ওইখানে করাতে ইচ্ছুক হতেন না। সেই অবস্থায়ও তাকে যখন বাইরে চিকিৎসার সুযোগ না দেওয়া হয়, তখন ওইখানে ইন্টারনালি যে টিম ছিল সেই টিম তাকে চিকিৎসা দেয়। একদিকে হচ্ছে ম্যাডামের কিছু বিষয় অনীহা ছিল চিকিৎসা নিতে, আবার ওইখানকার যে সীমাবদ্ধতা সেটা মেনে তাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে তাতে তার রোগটা আস্তে আস্তে গুরুতর আকার ধারণ করে। এখন এইটা ওই চিকিৎসা টিমের কোনো লেভেল থেকে এটা ইচ্ছাকৃত ছিল, নাকি তাদের অ্যাসেসমেন্টের সীমাবদ্ধতা ছিল, নাকি ভুল ছিল, সেটা তো তদন্ত হলেই বোঝা যাবে। ফলে পরবর্তীকালে ম্যাডামের চিকিৎসা টিমের প্রধান যিনি হন, তিনি এখন যেহেতু তিনি একজন মেডিকেল সায়েন্সের সিনিয়র একজন প্রফেসর এবং খুব ওয়েল রেপুটেড মেডিসিন বিশেষজ্ঞ, তিনি যখন এই প্রশ্নটা তুলেন তখন তো এটা তদন্ত না করার আর কোনো সুযোগ থাকে না। ডেফিনেটলি তদন্ত করে যদি মনে হয় যে যারা চিকিৎসা দিয়েছেন তারা ঠিকই দিয়েছেন, তার অনেক সময় চিকিৎসার প্রয়োজনে ওষুধ দিতে হয়, সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে কোনো অর্গানের ক্ষতি হতে পারে এবং যথাযথ সময়ে সেটা বন্ধ করা অথবা অল্টারনেট ড্রাগ চালু করা, সেটা পার্সন টু পার্সন ভ্যারিও করতে পারে। যে চিকিৎসাটা আমি একরকম পদ্ধতিতে দিব, ঠিক একই চিকিৎসা উনি অন্য কিছু ভাবতে পারেন। সেটা যে সবসময়ই ইচ্ছাকৃত বা ইচ্ছাকৃত ভুল সেটা নাও হতে পারে, সেটা তদন্তে বলা যাবে। তদন্তে সত্যিটা বের হয়ে আসুক, বের হয়ে আসলে এই যে একজন সিনিয়র প্রফেসর অভিযোগ করলেন এবং এই যে জনমনে আগে থেকে যে সংশয় ছিল, সেই সংশয়টা আরও দানা বেঁধে উঠল না, এটা তো সন্দেহের ডালপালা আরও ছড়ালো। সেটা নিরসন করা দরকার এবং সত্যিকার অর্থেই কোনো কর্নার থেকে কেউ যদি এতে দোষী হয় তাহলে সেটা তো শাস্তিযোগ্য অপরাধ। কোনো একজন সাধারণ নাগরিক, অতি সাধারণ নাগরিক, রোগী, তাকেও ইচ্ছাকৃত ভুল চিকিৎসা করে, ভুল ওষুধ প্রয়োগ করে ক্ষতি করাটা অমার্জনীয় অপরাধ, ইটস এ ক্রাইম। তা ক্রাইম কেউ করলে তার পানিশমেন্ট তো তাকে পেতে হবে। আর যদি এমন হয় যে এটা ইচ্ছাকৃত ভুল নয়, চিকিৎসা পদ্ধতির মধ্য থেকে কেউ করেছেন কিন্তু সেই চিকিৎসাটা ভুল হয়েছে, সেটাও আসুক বেরিয়ে। অথবা
এইখানে পার্সন টু পার্সন ওপিনিয়ন ভেরি করে, তাতে জি। যদি মনে হয় যে এফএম সিদ্দিকী স্যার একরকম বলেছেন, তার মতামত দিয়েছেন, কিন্তু তদন্তে দেখা গেল চিকিৎসকরা যেটা দিয়েছিলেন সেটা ঠিকই ছিল, ভুল ছিল না, সেটাও বেরিয়ে আসুক। কিন্তু মোট মানুষের কথা তদন্ত হওয়া উচিত। সত্যটা জানা দরকার এখন, কারণ সত্যটা যদি প্রকাশিত না হয় তাহলে এগুলো দিনের পর দিন, সময়ের পর সময় এই কনফিউশন থেকে যাবে এবং এটা ছড়াতে থাকবে। ডাক্তার FM সিদ্দিকীর সব চিকিৎসা নথি আইনগতভাবে জব্দের দাবি জানিয়েছেন, একই সঙ্গে তিনি একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। আরেকটা কথা উনি বলেছেন যে ওই সময় ম্যাডামের চিকিৎসক দলে যারা ছিলেন তাদেরকে বিদেশে যাওয়া বন্ধের ব্যাপারেও তিনি কথা বলেছেন। প্রশ্ন হলো যে যে অভিযোগগুলো তুলেছেন সেগুলো তো আসলে ফৌজদারি পর্যায়ে পড়ে, ফৌজদারি অপরাধ পর্যায়ে পড়ে। আজাদ মজুমদার, এটা খুব একটা গুরুতর এবং আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সরকার অবস্থানটা কি? ওনাকে যে স্লো পয়জনিং করা হয়েছে এরকম একটা অভিযোগ কিন্তু অনেকদিন ধরেই আসছে। বিএনপির পক্ষ থেকে এই কথাটা বা এরকম একটা সন্দেহ বা আশঙ্কার কথা কিন্তু অনেকদিন ধরেই বলা হয়েছে। এখন একজন স্বনামধন্য চিকিৎসক বলেছেন। যেহেতু চিকিৎসকরা এইসব বিষয়ে ভালো জানেন, সায়ন্ত ভাই উনি নিজেও একজন চিকিৎসক, উনিও চিকিৎসকের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা বলেছেন। তো আমি মনে করি যে একজন চিকিৎসকের বক্তব্য এক্ষেত্রে কগনিজেন্সে নেওয়া উচিত। একজন চিকিৎসক উনি অহেতুক কোনো মন্তব্য করবেন না। উনি চিকিৎসা পদ্ধতিতে যদি কোনো ত্রুটি থাকে এবং সন্দেহ করার মতো যদি কোনো কারণ থাকে তবেই মাত্র উনি এই সন্দেহটা রেজ করবেন, যেটা অন্য একজন সাধারণ রাজনীতিবিদ হয়তো রাজনীতির কারণেও বলতে পারেন, কিন্তু একজন চিকিৎসক সেটা নিছক রাজনৈতিক জন্য এ ধরনের কথা বলবেন না। উনি জেনে বুঝেই হয়তো বলেছেন, এবং যেহেতু অভিযোগটা এসেছে এটা তদন্ত করে দেখা যেতে পারে। সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা নিশ্চয়ই বিষয়টা ভেবে দেখবেন, এবং যদি এই তদন্তের অন্তত প্রাথমিক তদন্তেও যদি এরকম সন্দেহের আলামতগুলো স্পষ্ট হয় তাহলে আরও যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে আইনগতভাবে যেসব ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে নিশ্চয়ই সরকার তার এই সীমিত সময়ের মধ্যে সেটা নেবে। আর না হলে পরবর্তীতে নির্বাচিত সরকার যারাই আসবেন তারাই এই বিষয়টা কন্টিনিউ করবে বলে আমরা বিশ্বাস করি। আরেকটি বিষয় সেটা হলো যে ডাক্তার সিদ্দিকী আরো বলেছেন যে খালেদা জিয়ার আইনজীবীর মাধ্যমে ব্যক্তিগত চিকিৎসক অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সেটা আটকে যায়। প্রশ্ন উঠছে যে কার নির্দেশে তা আটকে যায়, এটা একটা বের হওয়া উচিত। আরেকটা বিষয় যে রাষ্ট্রীয় হেফাজতে থাকা একজন সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার শেষ সিদ্ধান্ত আসলে কে নেয়? ওনাকে যে চিকিৎসা নিতে দেওয়া হয় না এটা তো সবাই দেখেছে। জি, এটা একেবারে দিবালোকের মতো স্পষ্ট। ওনার বা গুরুতর শারীরিক অবস্থার সময়ও আপনার যখন শুধুমাত্র বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তা না, বিদেশি চিকিৎসক বা বিদেশি বিশেষজ্ঞরাও বলেছেন যে ওনার যে ধরনের চিকিৎসা প্রয়োজন সেটা বাংলাদেশে নাই। ওনাকে যদি বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় তিনি হয়তো উন্নত চিকিৎসা পাবেন। তো ওনাকে উন্নত চিকিৎসার সুযোগটা নিছক রাজনৈতিক কারণে দেওয়া হয়নি, এবং সেটা সেই সময় যারা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন বা আইন মন্ত্রণালয়ের যারা দায়িত্বে ছিলেন তারা সম্মিলিতভাবেই এইসব সিদ্ধান্ত নিয়েছেন। তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে তারা তো সেখানে তখন মানবিক দৃষ্টিভঙ্গি। আপনার নিশ্চয়ই মনে আছে যে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী ওনার ব্যাপারে কি বলেছেন, একটা কুমন্তব্য, অশ্লীল, অশালীন যা বলা যায় এটা সাধারণ মানুষ করতেই পারে না। এটা তো আমার একা মনে নেই, আমাদের দেশের সব মানুষেরই এটা মনে আছে, এবং উনি এই ধরনের মন্তব্য যে একবার করেছেন তা না, একাধিকবার করেছেন, যেগুলো শুধু নিছক, যেগুলো রাজনৈতিক সৌজন্যতা তো নয়ই, একেবারে মানবিক দৃষ্টিকোণ থেকেও যদি বিবেচনা করে কোনো মানুষ আরেকজন মানুষের মৃত্যু কামনা করা বা তার চিকিৎসা নিয়ে এ ধরনের মন্তব্য করা, এগুলো কুরুচিপূর্ণ। এগুলো সবাই দেশের মানুষ দেখেছে, এবং এটাও দেশের মানুষ দেখেছে যে বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত কতটা সম্মান মানুষের কাছে পেয়েছেন এবং কতটা সম্মানের সাথে উনি বিদায় নিতে পেরেছেন। ডক্টর সায়ন্ত, অতীতে রাষ্ট্রীয় হেফাজতে থাকা নেতাদের চিকিৎসা নিয়ে এমন অভিযোগ বাংলাদেশ আসলে নজিরবিহীন। বিএনপি এই বিষয়টিকে চিকিৎসা অবহেলা হিসাব বলে মানে দেখছে, নাকি সত্যি একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ তারা আনবে? কি মনে হয় আপনার? এটা পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে তো প্রতিষ্ঠিত হতে পারে তদন্ত হলেই, যদি সত্য হয়। প্রথম কথা হলো, সরকার ম্যাডাম খালেদা জিয়াকে আটকে রেখে মিথ্যা মামলায় বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। ভুল চিকিৎসা বা স্লো পয়জনিং করে তার মৃত্যু না হলেও
তদন্তে যদি সেটা প্রমাণিত নাও হয়, তাহলেও সরকারের শীর্ষ মহলের ইচ্ছায় তাকে আটকে রেখে বিনা চিকিৎসায় যে রোগকে গুরুতর করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এটা পরিকল্পিত ছিল। এখানে একটা ব্যাপারে বিষয় সন্দেহ নাই। আপনার কথার সঙ্গে আর আমি যোগ করতে চাই একটা বিষয়। ম্যাডাম যখন মানে ইয়েতে যান, কারাগারে তাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন তার লিভার কিন্তু চমৎকার ছিল। এটা একটা সবচেয়ে একটা উল্লেখযোগ্য ব্যাপার। হঠাৎ করে একটা মানুষের লিভারের ফাংশন এত ডেটোরেট করে কি করে? না, সেই জন্যই তো সন্দেহগুলো উঠছে। জি। বরং আপনাকে আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে, জি। আমি নিজে একজন চিকিৎসক বলে আমি অত্যন্ত লজ্জিত হয়ে কথা বলতে তবুও বলছি যে বাংলাদেশে চিকিৎসকরা জি। এত বেশি পার্টিজান হয়ে গেছে, অনেকে, মানে সবাই না কিন্তু কেউ কেউ বা অনেকে এত বেশি পার্টিজান হয়ে গেছে যে সাধারণ রোগীরা পর্যন্ত চিকিৎসক খোঁজার আগে এখন খুঁজে উনি কোন পন্থী, কোন দিকের। ধরেন বিএনপি পন্থী কোনো একজন রোগী, একটু মানে ওয়েল রেপুটেড বা একটু বিশেষ অবস্থাপন্ন, তিনি একজন ডাক্তার দেখাবেন, বিশেষজ্ঞ ডাক্তার, জিজ্ঞেস করেন এ বিষয়ে কারে দেখালে ভালো হয়। যদি বলি যে অমকে ভালো বা তারে দেখাতে পারেন, জিজ্ঞেস করে উনি আমাদের লোক তো। একজন চিকিৎসক তিনি চিকিৎসা দিবেন, সে চিকিৎসক আবার আমাদের লোক বা আমাদের লোক না, এটা কেন হবে? এইটা মাথায় আসলো কেন? এই চিকিৎসকরাই মানুষের মনে এটা গেঁথে দিতে সহযোগিতা করেছে, ভূমিকা রেখেছে। কারণ আমরা এত বেশি এই দল ওই দলমুখী হয়ে, এত বেশি পার্টিজান হয়ে ভূমিকা রাখি, এমনকি চিকিৎসা ক্ষেত্রে আপনাকে বলি যে ফ্যাসিবাদকালে বিএনপির সিনিয়র নেতারা থেকে শুরু করে বা জামায়াতপন্থী বা বিএনপিপন্থী বা এই সরকারের সমালোচক কেউ যদি গ্রেফতার হয়, তাকে গ্রেফতার করবার পরে তার চিকিৎসা নেওয়ার দরকার হলে সে সঠিক চিকিৎসা পেত না। এমনকি তাকে ওই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হলে তাকে কার আন্ডারে ভর্তি দেওয়া হবে সেটা নিয়ে আমাদের অনেকের প্রাণান্ত অনুরোধ করতে হতো, চেষ্টা করতে হতো। প্রফেসররা যারা আওয়ামীপন্থী তারা কেউ কেউ নিতে চাইতো না। বিএনপি পন্থী একটু নিরীহ প্রফেসর যারা বা জামাতপন্থী তারা ভয়ে নিতে চাইতো না যে ওনাকে আমার আন্ডারে নিলে আমি এইখানে নানান রকমের হয়রানির মুখে পড়তে পারি। সেই জন্য নানান রকমের এরকম ডিশোল্ডারিং, ভর্তি বিলম্ব করা, কার আন্ডারে দিবে এইসব করতো। তারপরে বিভিন্ন মহল থেকে প্রেশার আসতো ওনাকে এখানে ভর্তি দেওয়া যাবে না, তখন তাকে ওষুধ লিখে আবার জেলে ফেরত পাঠানো হতো। আপনাকে নাম উল্লেখ করে একটা উদাহরণ দিই, সিনিয়র সাংবাদিক সম্পাদক শফিক রেহমান, আপনি চিনেন ওনাকে, এখন ওনার বয়স 91 বছর। ওনাকে যখন জেলে নেওয়া হয় তখন 80-র উপরে, 81 বছর বয়স তখন। সেই বয়সে ওনাকে যখন জেলে নিল, উনি ওই বয়সে এইরকম একজন মানুষ, তাকে জেলে নেওয়ার পরে তার চৌকি নাই, ডিভিশন দেয় নাই প্রথমে, তার ফ্লোরে থাকতে হয়েছে, একটা চেয়ার নাই, টেবিল নাই, অমানবেতর জীবনযাপন তাকে ওখানে কাটাতে হয়েছে। তিনি অসুস্থ হলেন, ওইখানে চিকিৎসা দিবে, সেই চিকিৎসা নিয়ে গড়িমসি। এক পর্যায়ে কাশিমপুর কারাগারে যখন নেওয়া হলো, ওইখান থেকে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারিয়ে ফেলার পরে ভোর রাত্রে তাকে এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়। তখন তার মেমোরি লস হয়েছে, কিছু মনে করতে পারেন না। শুধু এসে ওই বিভাগে শুধু একটু নিজের বাসার টেলিফোন নম্বর, যেটা দীর্ঘদিন ধরে ল্যান্ডফোন ব্যবহার করেন, সেই নাম্বারটা পর্যন্ত মনে করতে পারেননি। শুধু ওইখানকার একজনে বলতে পেরেছে আমার বিষয়ে এখানে ডক্টর সায়ন্ত আছে, ও সব জানে, ওরা আমাকে চিনতো বলে আমাকে ফোন করে বের করেছে, তারপর থেকে তাকে ভর্তি করানো, চিকিৎসার জন্য ব্যবস্থা করে এইসব। তখন দেখেছি যে কি রকম দৃষ্টিভঙ্গি বিভিন্ন জনের থাকে। যারা সরকার বিরোধী আন্দোলনে বা বিভিন্ন মুভমেন্টে যুক্ত ছিল, তারা অনেকে ঝুঁকি নিয়ে এই সব বিরোধী দলীয় নেতা বা এই পন্থী সাংবাদিক, সম্পাদক, লেখক, বুদ্ধিজীবী যারা হোক, তাদেরকে ভর্তি নিয়ে চিকিৎসা দিতেন, কিন্তু তারা অনেক বৈরিতার মুখে পড়েছেন তৎকালীন প্রশাসনের মুখে। ফলে এই যে চিকিৎসা ব্যবস্থা ভবিষ্যতে এখনো যদি আমরা সেটা চেঞ্জ না করে আমরা কে কত এই পন্থী ওই পন্থী সেটা প্রমাণে ব্যস্ত থাকি চিকিৎসকরা, তাহলে জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া এবং আজকে যে এই প্রশ্নগুলো উঠছে, এখান থেকে আমরা উঠে আসতে পারবো না। চিকিৎসকদেরও আছে। আপনি যে লাস্ট কথাটা বললেন, আমার প্রশ্ন আসলে এই রিলেটেডই ছিল যে আজ যদি খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পূর্ণ সত্য উদ্ঘাটিত না হয়, তাহলে আগামী দিনে রাষ্ট্রীয় হেফাজতে থাকা আর কোনো রাজনৈতিক নেতার জীবন কতটা নিরাপদ থাকবে সেটি নিয়ে সংঘাত থেকেই যাবে।
তাছাড়া ভবিষ্যতে রাষ্ট্রীয় চিকিৎসা ব্যবস্থার উপরে জনগণের একটা আস্থাহীনতার তৈরি হবে। তৈরি হবে বলছেন কেন? অলরেডি তো তৈরি অনেকের হয়ে গেছে। যেটা আপনি বললাম না বলছিলেন। যে চিকিৎসক দেখানোর সময় দেখতে পারে তো ওনার ডিগ্রি কি, ওনার অবস্থান কি, বা পরিচিত কারো জি। কাছ থেকে জানতে পারে উনি চিকিৎসক হিসেবে কেমন। কিন্তু সে কোন পন্থী এটি কেন আমাদের জানতে হচ্ছে? কারণ চিকিৎসকরা আমরা পন্থী বানিয়ে ফেলেছি। আমরা নিজেরা নিজেদেরকে চিকিৎসার ক্ষেত্রে এমন পন্থীভুক্ত করেছি যে আমরা চিকিৎসক থাকছি না। এখন কোন ক্ষেত্রে আর পন্থী নাই, সব ক্ষেত্রে এটা হয়েছে। সে মানুষের জীবন মরণ নিয়ে কাজ করে, আল্লাহর জি, জি। রহমতে বাঁচানোর চেষ্টা করে, সে মানুষের ব্যথা মুক্ত করবার জি, জি। চেষ্টা করে। সুতরাং চিকিৎসককে অন্য কারো সঙ্গে তুলনা দিয়ে যে না, এটা সোসাইটির উচিত সব হবে না, নষ্ট ঠিক হয়ে না। গেছে জি, বলে জি। চিকিৎসকরা তাই করবেন, এটা হতে পারে না। রাইট। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, রয়েছেন রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট ডাক্তার সায়ন্ত শাখাওয়াত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় একটা অনুষ্ঠানে বলেছেন যে পৃথিবীর বিভিন্ন দেশের সরকার গণভোটের পক্ষ নিয়ে থাকে। আমরাও জানি এটি বাস্তবতাই, কারণ সব দেশে এটিই হয় এবং হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার হায়ের পক্ষে ব্যাপক প্রচার চালাচ্ছে, কিন্তু এর ফাঁকে আমরা দেখছি যে একটি মহল কিন্তু নেমেছে। তারা বলছে যে আসন্ন গণভোটে জনগণ যেন হা ভোট প্রদান করে, সেই জন্য অন্তর্বর্তী সরকার স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে সর্বত্র যে প্রচারণা শুরু করেছে, সেখানে তারা হায়ের পক্ষে বলছে। এটা পক্ষপাতমূলক। তারা সচেতনতা বাড়াতে পারত, কিন্তু হায়ের পক্ষে কেন বলছে, এবং এতে সরকার নিরপেক্ষতা মানে নষ্ট হচ্ছে। আজাদ মজুমদার, এই কথাটা যারা বলার চেষ্টা করছেন সবকিছু জানার পরেও, এটা আসল উদ্দেশ্যটা কি? প্রথমত সরকার এটা বলতে পারে কিনা এটা নিয়ে আইনগত জি, জি। মতামত যেটা দরকার, সেটা বিশিষ্ট আইনজীবী এবং সাবেক বিচারপতি এরকম বেশ কয়েকজনের কাছ থেকে আইনগত মতামত নেওয়া হয়েছে। আইনগত মতামত নেওয়ার পরেই কিন্তু আসলে সরকার পরে সিদ্ধান্ত নিয়েছে যে তারা হ্যাঁ পক্ষে ভোট চাইবে। আর দ্বিতীয়ত আপনি যদি দেখেন সাধারণ বিচারেও যদি আপনি দেখেন যে সরকারের মোটা দাগে ম্যান্ডেট কি, 3টা ম্যান্ডেটের কথা সরকার জি। শুরু থেকে বলে আসছে, হুম। এবং এই 3টা ম্যান্ডেট যে এই সরকারের আছে এটা নিয়ে কেউ কিন্তু কোনো বিতর্ক করেনি। না। একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। জি। তো সংস্কারটা তো সরকারেরই একটা অঙ্গীকার, হুম। এবং আপনার এই যে গণভোটের যে প্রস্তাবনা, আপনার এই প্রস্তাবনাও কিন্তু সরকারই ঠিক করেছে। জি। ঐক্যমত্য কমিশনে আলোচনার পরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছে, তারপরেও যখন রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত গণভোটের প্রস্তাবনাগুলো কি হবে জি, জি। সেটা যখন একমত হতে পারছিল না, সেটা সরকার ঠিক করেছে। তো সরকার যেই জিনিসটা ঠিক করে দিয়েছে, সরকার কি সেটা চাইতে পারবে না? সেটা তো চাইতে পারবে। আপনার জনগণের কাছে সরকারের যেটা অঙ্গীকার, সরকার জনগণের কাছে বলছে যে আপনি হ্যাঁ ভোট দিন, কিন্তু এইটা তো বলছে না যে আপনি না ভোট দিতে পারবেন না, তাই না? না ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা সবার আছে, এবং কেউ যদি মনে করে যে সে না ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাবে, তাকেও তো সরকার কোনো বাধা দিচ্ছে না। তো না ভোটের পক্ষেও সে ক্যাম্পেইন চালাতে পারে, কিন্তু সরকার যেটা তার অঙ্গীকার, তার রাজনৈতিক অঙ্গীকার বলতে পারেন, জি। যেটা তার ম্যান্ডেটের মধ্যে আছে, প্লাস যেখানে আইনগত কোনো সমস্যা নেই সেটা সরকার করছে। আবার যদি আপনি বাংলাদেশেরও অতীত দৃষ্টান্তগুলো দেখেন, হুম। তাহলেও কিন্তু আপনি দেখবেন যে সরকার কিন্তু বাংলাদেশের অতীতের সরকারগুলো যাদের সময় আপনার এ ধরনের রেফারেন্ডাম হয়েছে, তারা কিন্তু সরাসরি হাঁর পক্ষে ভোট চেয়েছেন। আমরা আমাদের একটা ইয়েতে দেখেছি যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার সময়ে যে গণভোটটা হয়েছে, উনিও কিন্তু আপনার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে হ্যাঁর পক্ষে ভোট দিতে বলেছেন। এছাড়া পরবর্তীতে আরও যে রেফারেন্ডামগুলো হয়েছে, সরকার কিন্তু সরাসরি তো চেয়েছে। এটা আমাদের দেশে এই দৃষ্টান্ত আছে, বা বহির্বিশ্বেও কিন্তু আপনার ব্রেক্সিটের কথাটা বিশেষ করে আলোচনায় আসছে। আপনার যেখানে ব্রেক্সিটে শুধু হায়ের পক্ষে বা রিমেইন্সের পক্ষে বা ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে তৎকালীন ব্রিটিশ সরকার আপনার শুধু যে প্রচারণা চালায়নি তা না,
তারা সেখান থেকে রাষ্ট্রের একটা বড় অঙ্কের অর্থও কিন্তু ওই প্রচারণায় ব্যয় তারা করেছে। ব্যয় করেছে। সো একই ধরনের উদাহরণ যখন দেশে আছে, বিদেশে আছে এবং সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক অঙ্গীকারের সাথেও জি, মিলে জি। যাচ্ছে, তাতে তো কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস এখানে কেউ কেউ বলেছে যে এটাতে কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় কিনা। এখানে সরকারের কোনো ইন্টারেস্টই নাই। ইন্টারেস্ট নেই এই অর্থে যে এই সরকার তো আর দলীয় কন্টিনিউ সরকার করছে না, না। হ্যাঁ। এই সরকার তো আর কন্টিনিউ করছে না। না। পরবর্তী সরকারের জনগণের যে রায়টাই আসুক, সেই রায়টা কিভাবে বাস্তবায়ন করবে বা জনগণের রায়টাকে ধরে নিয়ে কিভাবে এগিয়ে যাবে, সেটা পরবর্তী সরকার সিদ্ধান্ত নেবে। অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কিন্তু সরে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পর্যায়ে কেউ কিন্তু আপনার কোনো নির্বাচনেও অংশ নিচ্ছেন না। জি। সো এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নাই। সরকারের ইন্টারেস্ট একটাই, সেটা হচ্ছে যে এই প্রস্তাবগুলোতে যদি জনগণ সায় দেয়, তাহলে সংস্কার বাস্তবায়নের জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর জন্য কিছু বাধ্যবাধকতা তৈরি হবে এবং দেশে কিছু ইতিবাচক রাজনৈতিক জি, জি। পরিবর্তন সূচিত হবে। সরকারের নিরপেক্ষতা নিয়ে যারা সবচেয়ে বেশি সরব গণভোটের ব্যাপারে, তাদের রাজনৈতিক পরিচয় লক্ষ্য করলে একটি ধারাবাহিকতা চোখে পড়ে। এরা বড় অংশে সেই শক্তি যারা ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুবিধাভোগী ছিল, এবং কেউ প্রশাসনে ছিল, কেউ বুদ্ধিবৃত্তিক বৈধতা দিয়েছে, কেউ নীরব থেকে সহযোগিতা করেছে। এখন তারা প্রকাশ্যে না বলতেও সাহস পাচ্ছে না, আবার হাঁ বলতেও অস্বস্তি। তাই তারা প্রশ্ন তুলছে যে প্রক্রিয়া নিয়ে, যে সরকার এটা হায়ের পক্ষে বলতে পারে কিনা। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। আসলে ভাষার আড়ালে তারা এক ধরনের রাজনীতি করছে। এটি খুব পরিচিত কৌশল। সরাসরি বিরোধিতা না করে সন্দেহ তৈরি করা যায়, বিভ্রান্তি ছড়ানো যায়। এখন মানে রাষ্ট্রবিজ্ঞানীরা কিন্তু একটা কথা বলে থাকেন যে বিপ্লব পরবর্তী সরকার কখনোই আসলে নিরপেক্ষ দর্শক হয়ে থাকে না। কোনোদিনও কোনো ওই সরকার নিরপেক্ষ থাকে না। কারণ নিরপেক্ষ তাহলে তার বিপ্লবটা ঘটলো কেন, গণ অভ্যুত্থানটা ঘটলো কেন? ডাক্তার সায়ন্ত, আপনার কাছে আমার প্রশ্ন, এই যে যারা এই প্রচারটা চালাচ্ছে তাদেরকে আমরা চিনি? যে মিডিয়া চালাচ্ছে সেই মিডিয়াকেও চিনি, যারা যে ওই সমস্ত মিডিয়া যারা লেখালেখি করছে তাদেরকেও চিনি। তাদের উদ্দেশ্যটা কি? হানা ভোটের ক্ষেত্রে বাংলাদেশে যারা নির্বাচন করছে, এই দলগুলির কারোরই হ্যাঁ জয়যুক্ত হলে কোনো সমস্যা নাই, বরং হ্যাঁ জয়যুক্ত হলে সংস্কারগুলি করা সহজতর হবে। হ্যাঁ জয়যুক্ত হওয়ার অর্থ এই নয়, ধরেন আমি যদি এরকম মনে করি যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে, বিএনপির একটা 31 দফা ভিত্তি আছে রাষ্ট্র মেরামতের। তারপর বিএনপি ঐকমত্য কমিশনে গিয়ে কোন কোন বিষয়ে তাদের মত আছে সেটা বলেছে। মত যেখানে নাই, নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেটাও বলেছে। তারপরে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে। এইখানে হ্যাঁ জয়যুক্ত হওয়ার পরেও তারা তাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করছে কিনা সেটা পরে দেখা যাবে ম্যানিফেস্টো দিলে। কিন্তু ইতিমধ্যে তাদের বিভিন্ন বক্তৃতায় বলেছে তাদের কাছে সংস্কারে প্রায়োরিটি পাবে 31 দফার মধ্যে যেই ধারাগুলো ঐকমত্য কমিশনেও কমন পড়েছে, অর্থাৎ ওইখানে এখানে দুই জায়গায় কমন, সেটা হলো হাইয়েস্ট প্রায়োরিটি। পর্যায়ক্রমে বাস্তবায়ন, তো তারা এগুলো আগে করবে। তারপরে করবে যে কমনগুলোর পরে এরপরে 31 দফার বাকি কোনগুলো থেকে গেল সেগুলি। তারপরে করবে পর্যায়ক্রমে যে 31 দফা কমনও পড়েনি দুইটায়, 31 দফারও বাইরে কিন্তু গ্রহণযোগ্য সংস্কার হওয়া দরকার পর্যায়ক্রমে। তাহলে এটা তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। হ্যাঁ জয়যুক্ত হলেই বিএনপির কি সমস্যা, কোনো না করবার কোনো কারণ আছে এটা আমি দেখি না। কিন্তু বিএনপি মাঠে জোরালোভাবে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন করছে না এখন। কিন্তু কথা হলো গিয়ে কিছু কিছু জায়গায় বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল, সেই নোট অফ ডিসেন্ট সহই হ্যাঁ না ভোটের পক্ষে গেছে। অন্য কোনো দল যদি তারাও মনে করে যে এইরকম গুচ্ছ হ্যাঁর পক্ষে আমি যেতে চাই না, তাহলে সরকার যে পক্ষ হ্যাঁর পক্ষে রাজনৈতিক দল আর যে পক্ষ সরাসরি হ্যাঁর পক্ষে না বা নায়ের পক্ষে, সেইখানে সরকার একটা রাজনৈতিক দলের পক্ষ নিল, কারণ তারা যেহেতু এই সংস্কার প্রস্তাবটাকে নিজেরাই ওন করে নিয়ে প্রস্তাব আকারে এনেছে। সেই হিসেবে ব্রেক্সিটের উদাহরণ আছে, দিতে পারে। কিন্তু পার্থক্যটা এবার একটু আছে, সেটা হলো প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বলেন, হোসেন মোহাম্মদ এরশাদের সময় বলেন, বা বেগম খালেদা জিয়ার সময় পার্লামেন্টারি গভর্নমেন্টের সময় বলেন, তখন একটা ইস্যুতে ওই ইস্যুতে সরকার অবস্থান নিয়ে তাদের অবস্থান সঠিক কিনা সেটা আইনে পরিণত করবার জন্য তারা হ্যাঁ না ভোটের আয়োজন করতো এবং বলতো আমরা হ্যাঁর পক্ষে, আমাদের আবেদন আপনারা হ্যাঁর পক্ষে রায় দিবেন, তারপর জনগণ যেটা দেয়।
কিন্তু এইখানে যে বিষয়টা হয়েছে এইবার শুধু হ্যানা ভোট বা একক কোনো বিষয় না, এবার হচ্ছে জাতীয় নির্বাচন এবং হ্যানা ভোট যেটা গণভোট দুইটা একসঙ্গে হচ্ছে। সেই একসঙ্গে হওয়ার ক্ষেত্রে যদি কোনো ছোটোখাটো একটা দলও তারা ন্যায়ের পক্ষে থাকে, তখন মনে হবে যে সরকার আর তাদের সঙ্গে মিল নাই, সরকার তাদের পক্ষে না, তাহলে জনগণের উপর সেটার প্রভাব পড়তে পারে। ফলে যেহেতু জাতীয় নির্বাচন এবং হ্যানা ভোট একসঙ্গেই হচ্ছে, আইনগত কোনো সমস্যা নিশ্চয়ই নাই, যেটা আজাদ ভাই বললেন বা আইনজীবীর পরামর্শ নিয়েছে, কিন্তু নৈতিকভাবে সরকারের পক্ষ থেকে ব্যাপক ম্যাসিভ ক্যাম্পেইন চালানো উচিত যে আপনারা প্রত্যেকে জাতীয় নির্বাচনে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন এবং কেন্দ্রে গিয়ে অবশ্যই গণভোটেও আপনার মতামত দেবেন। দেশ তো সকলের, যারা নির্বাচন করছে সমস্ত স্টেক হোল্ডার সবার দেশ, প্রত্যেক নাগরিকের নাগরিক অধিকার ভোট দেওয়া, তাকে অবশ্যই ভোট কেন্দ্রে আনার পরিবেশ তৈরি করবে এবং সেটার আহ্বান জানাবে। পাশাপাশি বলবে যে আপনি অবশ্যই গণভোটেও আপনার একটা রায় দিবেন, কারণ আপনার রায়ের উপরই নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ। সরকার কখনোই নির্বাচনে এমন কোনো অবস্থান নিতে পারবে না যাতে কোনো একটা দল নিজেদেরকে সরকারের প্রতিপক্ষ মনে করতে পারে, অথবা জনগণ মনে করতে পারে যে সরকারের এই অবস্থান আর এই রাজনৈতিক দলের অবস্থান এক নয়, তাহলে এরা সরকার এদেরকে ওন করে না। সরকারকে অবশ্যই বিপ্লব পরবর্তী হোক আর যে পরবর্তী হোক, তাদের নির্বাচন প্রশ্নে নিরপেক্ষ থাকতেই হবে। গণভোট নিয়ে কোনো মহল ইচ্ছাকৃতভাবে একটা গ্রে জোনে থাকতে চায়, কোট আনকোট গ্রে জোন। উত্তরটা সোজা, হ্যাঁ চাই, কারণ না বললে দায় নিতে হবে, আবার না বললে ঝুঁকি নিতে হতে পারে, আর চুপ থাকলে দুই দিকে খোলা থাকলো। কিন্তু গ্রে জোনে থাকাটার বিষয়টা খুবই ঝুঁকিপূর্ণ এখন বর্তমান বাংলাদেশে। জাতীয় নির্বাচনে ওই দলের জন্য নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হতে পারে, এমন মন্তব্য কিন্তু অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন। আজাদ মজুমদার কি বলবেন? যেহেতু এটা একটা ভোট, জি, সেই ভোটে তো পক্ষে বিপক্ষে থাকার অধিকার সবার আছে। কেউ যদি মনে করে যে সে এখানে না ভোট দেবে বা না ভোটের পক্ষে প্রচারণা চালাবে, তার পূর্ণ অধিকার রয়েছে। এটা নিয়ে কারো কোনো এ বিষয়ে সন্দেহ করার বা দ্বিধা প্রকাশ করার কোনো সুযোগ নেই। কারণ আপনার জনগণের কাছে বিষয়টাতে এই কারণেই উপস্থাপন করা হয়েছে যাতে জনগণ তার মতামতটা দিতে পারে। গ্রে জোনে যারা আছেন সেটা তাদের রাজনৈতিক অবস্থান থেকে আছেন, কারণ তারা হয়তোবা তারা এরকম বুঝেছেন যে জনগণ বিপক্ষে চলে যেতে পারে যদি তারা এই সংস্কারের বিপক্ষে যায়, কারণ এই সংস্কারটা আসলে জনগণের চাওয়া থেকেই তো এই সংস্কারের প্রস্তাবনাটা তৈরি করা। আমি এই কারণেই জনগণের চাওয়া থেকে বলছি, একটা নির্দিষ্ট সময় ধরে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো ছিল, ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, তার অধিকাংশ রাজনৈতিক দল একটা ঐক্যমত্য কমিশনে বসে আলোচনা করেই তো এই প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে। কিছু কিছু বিষয়ে দ্বিমত আছে, কিন্তু বেশিরভাগ বিষয়ে তো একমত হয়েছে। তারা কমপক্ষে 30টা বিষয়ে রাজনৈতিক দলগুলো কিন্তু একমত হয়েছে। সেটা আমাদের এই রাজনৈতিক দলগুলোই কিন্তু এই জনগণের প্রতিনিধিত্ব করে। এটা স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে এগুলার এই গণভোটের যে সংস্কার যে প্রস্তাব, সেগুলো রাজনৈতিক দলগুলোরও চাওয়া, ক্ষেত্র বিশেষে বা একটা দুটো ইস্যুতে মতভিন্নতা থাকতে পারে। তো সেটা বিষয়ে ওই রাজনৈতিক দল কি অবস্থান নেবে, এটা একান্তই তার বিষয়। আপনার যেদিন আপনি ভোট দিবেন সেখানে তো আপনার গ্রে জোন বলতে কিছু নাই, সেখানে কিন্তু আপনার থার্ড কোনো অপশন রাখা হয় নাই যে কোনোটিই নয়, তাই না? আমরা উত্তর হ্যাঁ না অথবা কোনোটিই নয় এইটা নাই। প্রচারণাকালীন সময়ে যার যার অবস্থান বুঝে, জনগণের মনোভাব বুঝে বা নিজের কর্মী সমর্থকদের মনোভাব বুঝে তারা তাদের রাজনৈতিক অবস্থান গ্রহণ করতে পারে। এই স্বাধীনতা সম্পূর্ণভাবে তাদের আছে। আমি মনে করি না যে এই স্বাধীনতাতে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে। বরঞ্চ এইটাই ভালো যে এটা নিয়ে তারা কথা বলুক, তারা মানুষের কাছে যাক, তারা যদি মনে করে যে না তারা এটার বিপক্ষে, তারা তাদের অবস্থান স্পষ্ট করুক, তাতে কারো কোনো সমস্যা হওয়ার কোনো কথা না। কিন্তু এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি তাতে কিন্তু কেউ স্পষ্ট করে না বলেনি। যারা না বলতে চায় তারাই আসলে বেসিক্যালি দ্বিধাগ্রস্ত। আপনি যে গ্রে এরিয়ার কথা বলছেন, এই গ্রে এরিয়াতে আছে আসলে না এর পক্ষে তারা না বলতে চায়, কিন্তু না বললে জনগণ তাদের উপর ক্ষেপে যাবে, এই ভয়ে তারা না বলতে পারছে না। সো এইটা তাদের একান্ত সমস্যা। এটা গণভোটেরও সমস্যা না, সংস্কার প্রস্তাবেরও সমস্যা না। আমরা আশা করি যে জনগণ যখন ভোট দিতে যাবে তখন তারা সিদ্ধান্ত নিয়েই যাবেন, তারা হ্যাঁ পক্ষে থাকবেন না এর পক্ষে থাকবেন। ডক্টর শান্ত, আসলে সাধারণ মানুষ যে প্রত্যাশাটা করে, ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এই সংস্কারের পক্ষে থাকুক,
আর নিঃসন্দেহে বিএনপি এই জায়গায় সবচেয়ে এগিয়ে রয়েছে, কারণ তারাই 2023 সালে তারাই কিন্তু সংস্কারের প্রস্তাব যে 31 দফা দিয়েছে। অন্য কোনো রাজনীতি তখন তো এনসিপির জন্মই হয় নাই, জামাত ইসলাম থেকে কিন্তু এরকম কিছু বলা হয় নাই। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বিএনপির তৃণমূল পর্যায়ের কেউ কেউ ন্যায়ের পক্ষে প্রচারণা চালাচ্ছে, কিন্তু যখন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বললেন যে না আমরা হায়ের পক্ষে আছি, আমরা লক্ষ্য করলাম এরপরের থেকে কিন্তু এই প্রচারণাটা তৃণমূল পর্যায়ে একদম স্টপই হয়ে গেছে বলা যায়, কমেছেও না, এখন আর কেউ মুখ খুলছে না। সাধারণ মানুষরা যে আশাটা করে সেটি হলো যে বিএনপির পক্ষে থেকে এই ব্যাপারে হায়ের পক্ষে একটি শক্ত অবস্থান নেওয়া হোক, এতে যে দলীয়গতভাবে সিদ্ধান্তটা জানানো হয় সেটা আরও বেশি কার্যকর হবে। এই প্রত্যাশাটা কিন্তু মানুষের রয়েছে, কারণ হলো না হলে সে আবার পুরনো আলাপ যে রিজিম চেঞ্জ, সংস্কার দরকার নেই ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিএনপি তো সংস্কারের পায়োনিয়ার, কি বলবেন? বিএনপির এইখানে কিছু জায়গায় সে কি অবস্থানটা কোথায় আমি যেটুকু জি, জি, বুঝি জি। ব্যক্তিগতভাবে, হুম। সেটা হচ্ছে এই প্যাকেজের মধ্যে শতকরা 80% তারা একমত হয়েই মত দিয়েছে, কিন্তু ওইখানে কিছু কিছু বিষয় তাদের নোট অফ ডিসেন্ট আছে। তাদের হায়ের পক্ষে ভোট চাইতে হইলে এখন ওইটাকে তাদের মেনে নিতে হয়। নিজেদের ভোট অফ ডিসেন্টের বিরুদ্ধে নিজেরা ভোট চাইছে। জি, জি, ফলে তারা এখানে যদি ভোট চাওয়া থেকে বিরত থাকে, জি। যে জনগণ তার পছন্দ মতো জেনে বুঝে দিবে, যদি জনগণ হ্যাঁ দেয় তাহলে জনগণের রায় মেনে আমরা হ্যাঁ বাস্তবায়ন করব, আমাদের হ্যাঁর কোনো বিরোধিতা নাই, আমরা তো শতকরা 80% সঙ্গে একমতই, পর্যায়ক্রমে করবে। এতে বিএনপির হারানোরও কিছু নেই। আমি এটাও বুঝতে পারি না যে বিএনপির এতে হ্যার পক্ষে না থাকারও কোনো লজিক্যাল কারণ জি, জি। আছে, এটা মনে করি না। কিন্তু ওই সে কি অবস্থানটা আছে যে তার নিজেরই 20 ভাগ যেখানে তার অমত আছে, সেই অমতটা সহই তাকে ভোট চাইতে হবে, হ্যাঁ। সেটা চাওয়াটা খুব সহজ নয়। কিন্তু মনে করেন আজকে আমি অন্য দল নিয়ে বলি যে আজকে সিপিবি তারা চায় না যে এইখানে হ্যাঁ ভোট হোক, কথার কথা, জি, জি। আমি জানি না তাদের অবস্থান, কথার কথা, যে না ভোটের পক্ষে তারা ক্যাম্পেইন করবে সরাসরি। এখন সরকার হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইনে নেমে গেল, সিপিবি বা XYZ সে নার পক্ষে ক্যাম্পেইনে নেমে গেল। তখন কি হলো যে জনগণ যারা ভোট দিবে, যারা সরকারের কথায় প্রভাবিত হয় বা আস্থা রাখে, সে কিন্তু ওই হ্যাঁ ভোট দ্বারা প্রভাবিত হয়ে সিপিবির যে মার্কায় ভোটটা যেটা পাওয়ার সম্ভাবনা ছিল সেটা ক্ষতিগ্রস্ত হবে। সে কারণে সরকার যদি এখন কৌশলের অংশ হিসেবে মনে করে যে তুমি যত পার্সেন্টই নেগেটিভ দাও যাই কাও, তোমার আমি শতভাগে এনে ছাড়বো, আমি এইখানে হ্যার পক্ষে অবস্থান নিলাম, পারলে এবার নার পক্ষে নাও, এটা হচ্ছে একটা ট্রিকি গেম। সরকারকে বলতে হবে ওই যে আজাদ ভাই যেটা বলছিলেন যে প্রত্যেকেরই অধিকার আছে গিয়ে হ্যাতে বা নাতে দিবে, তার অধিকারটা তার উপর ছেড়ে দিয়ে আপনি তাকে বলেন যে আপনি অবশ্যই গণভোটে অংশগ্রহণ করবেন, ভোট না দিয়ে যাবেন না। দেশে সংস্কার করতে হলে, ভবিষ্যৎ বাংলাদেশ করতে হলে কি কি দরকার এটা আপনারা জানেন, সুতরাং আপনারা জেনে বুঝে আপনার ভোট প্রয়োগ করুন, আপনার মতামত নিয়ে ভবিষ্যৎ বাংলাদেশ হবে, সেটা একটা অবস্থান। আর যদি সরাসরি বলে দেয় যে আপনি হ্যার পক্ষে ভোট দেন, তাহলে তো ওইটা যেহেতু একই সঙ্গে একই দিন একই সঙ্গে গিয়ে দুইটা রায় দিবে, তার এই একটা আহ্বানের কারণে রাজনৈতিক দলের কোনো না কোনো অংশ বা কোনো ব্যক্তি বা একজন স্বতন্ত্র প্রার্থী যিনি হ্যার পক্ষে না, তিনি যদি ওইখানে প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হন, সেই অধিকারটা তো নির্বাচন সরকারের থাকতে পারে। আচ্ছা, এখানে শুধু সাধারণ মানুষ না, আমার নিজেরও সমস্যা হচ্ছে। কারণ হলো আমি এখানে বিএনপির নেতা এবং বিএনপির সমর্থক এরকম তিনজনের সঙ্গে কথা বলে 3 রকম মতামত পেয়েছি। আপনি একটা বললেন, আরেকজন বললো হানার ব্যাপার বিএনপি কোনো দায়িত্ব সরকার দেখবে, আবার বিএনপি নেতা বললো প্রস্টিটিউশন, আমরা সবাই হায়ের পক্ষে। দল কি দলীয় ভাবে কোন স্টেটমেন্ট করেছে? মানুষকে চিহ্নিত করে তো এর কোন দলের সমর্থক, এখন আমি নিজেই বিভ্রান্ত হয়ে যাচ্ছি। এর পরপর 3 বার হলো। আমি এখনো পর্যন্ত বিএনপি যেহেতু দলগতভাবে তাদের ম্যানিফেস্টোতে অথবা দলীয় কোনো রকম প্রচারপত্রে অথবা দলের স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে বা তার এক্সিকিউটিভ কমিটির সিদ্ধান্ত মোতাবেক অথবা নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে যতদিন তারা ওপেনলি দল থেকে ডিক্লেয়ার না করবে, নির্বাচন পরিচালনা হলে তো নজরুল ইসলাম বলে দিয়েছে আমরা হায়ের পক্ষে। না, সেটা আনুষ্ঠানিক বক্তব্য না, সেটা তার ব্যক্তিগত বক্তব্য। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হইলো কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি ব্রিফ করেন নাই।
আপনি তো রাজনীতি বোঝেন এবং পর্যবেক্ষণ করেন, বিএনপির দলীয় অবস্থান এখনো আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে স্পষ্ট করে নাই, আমি যা বুঝি। সেই জন্য বিএনপি এখনো, তারা যেহেতু সংস্কারের 80% তাদেরই একমত হওয়া, তাদের বিপক্ষেও যাবে না কোনোভাবেই। এখন পক্ষে কতটা স্পষ্ট বা কতটা জোরালোভাবে যাবে এটা তাদের নির্বাচনী কৌশলের উপর ডিপেন্ড করবে, যে তাতে তাদের ভোটের প্রভাব নেগেটিভ হবে না পজিটিভ হবে। জাতীয় নির্বাচন যখন থাকে তখন মুখ্য উদ্দেশ্য থাকে জাতীয় নির্বাচনে জয়লাভ করা এবং সরকার পরিচালনার দায়িত্বে আসা। নিশ্চয়ই তারা হিসাব নিকাশ করবে যে আমরা কোন অবস্থানটা নিলে আমার ভোটের বাক্সে সেটা বেনিফিট ফেলবে, সেইভাবে দলীয় অবস্থানটা যখন ডিক্লেয়ার করবে তখন আমরা বুঝতে পারবো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এইখানে নায়ের পক্ষে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। এখন হের পক্ষে কতটা জোরালো দাঁড়াবে এটা দলীয় নীতি নির্ধারণের প্রশ্ন। আজাদ মজুমদার, এখানে একটা সমস্যা তৈরি হচ্ছে হা না নিয়ে, কারণ আওয়ামী লীগের লোকজন যারা, এরা নায়ের পক্ষে ব্যাপকভাবে নেমেছে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে কি দাঁড়ালো? এটা তাদের তো অবস্থান সবিরোধী। তারা একদিকে বলছে নো ভোট, নো ভোট, আবার তারা বলছে না ভোট দিতে। তো না ভোট দিতে হলেও যদি তাদের যারা কর্মী সমর্থক আছেন তারা যদি যায় সেটা ভালো আমাদের ভোটার। আমরা আশা করছি যে সবাই দেশের যারা ভোটার সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি যদি মনে করেন যে না তার জন্য যথার্থ, তিনি নাতে ভোট দেবেন, তাতে তো তার কোনো বাধা নেই। তবে এটা রাজনৈতিক দলগুলোর জন্য প্র্যাকটিক্যালি কিছু অসুবিধা তৈরি করছে, আমাদের সরকারের জন্য নয়। প্র্যাকটিক্যালি এই অসুবিধাটা তৈরি করছে যেহেতু আওয়ামী লীগ প্রকাশ্যে না ভোটের কথা বলছে, এখন অন্য কেউ না ভোটের কথা বললে জনগণ তাকে আওয়ামী লীগের সমান্তরালে বিবেচনা করার একটা সুযোগ পেয়ে যায়। এটা রাজনৈতিক দলগুলোর জন্য এক ধরনের ঝুঁকি তৈরি করে। এই সরকারের এই কোনো এটা ঝুঁকি নেই। সরকার তার অবস্থানটা জনগণের কাছে স্পষ্ট করেছে। পরিবর্তনের জন্য আপনারা হ্যাঁ ভোট দেন এটা বলছেন, পরিবর্তন না চাইলে না ভোট দিতে পারেন, জনগণের পূর্ণ অধিকার রয়েছে। সরকার স্পষ্টভাবে সব ধরনের প্রচারণায় এই কথাটা বলে আসছে। এখন আমরা আশা করব যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কর্মী সমর্থকদেরকেও তাদের অবস্থানটা সুস্পষ্টভাবে জানাবে, তাহলে দেশের মানুষের পক্ষে সিদ্ধান্ত গ্রহণটা সহজতর হবে। আজাদ মজুমদার, একটু অন্য প্রসঙ্গে যাই, একেবারে আলাদা প্রসঙ্গে। সেটা হলো যে ক্রিকেট নিয়ে তো একটা জামালা চলছেই, বাংলাদেশের অনর অবস্থান, আইসিসি চেষ্টা করছে, সব মিলে কি দাঁড়াচ্ছে? সব মিলে এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান তো স্পষ্ট। বাংলাদেশ কিন্তু এখানে কোনো দ্বিধাদ্বন্দ্বের স্কোপ রাখেনি। বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, কিন্তু একবারের জন্য বলে নাই যে তারা খেলবো না। আইসিসির দিক থেকে নানা উদ্যোগ আছে, তারা বাংলাদেশের সাথে আলোচনা করছে, তাদের টিম আসবে এবং আপনার তারা অনেকগুলো সমীকরণ মেলানোর চেষ্টা করছে। কিন্তু আমরা যতটুকু বুঝতে পারছি যে বাংলাদেশ খেলার ব্যাপারে উদার থাকলেও আইসিসিও চেষ্টা করলেও ভারতের দিক থেকে আমার মনে হয় না সেই চেষ্টাটা আছে। যার একটা উদাহরণ আজকেও আমরা দেখেছি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে জিম্বাবুয়েতে হচ্ছে। জি, বাংলাদেশের ক্যাপ্টেনের সাথে ভারতের ক্যাপ্টেন হ্যান্ডশেক করে নিতে। এখন পর্যন্ত হয়তো আমরা স্পষ্ট না যে অ্যাকচুয়ালি এই হ্যান্ডশেকটা না করার সিদ্ধান্তটা কার, কিন্তু আমরা যদি এশিয়া কাপের দিকে দেখি তাহলে আমরা দেখব যে পাকিস্তানের ক্যাপ্টেনের সাথেও ভারতের ক্যাপ্টেন হ্যান্ডশেক করেনি। তো এই হ্যান্ডশেক না করার সংস্কৃতিটা ভারত পাকিস্তানের ক্ষেত্রে কিছুদিন আগে চালু করেছিল। এখন আমরা দেখছি যে বাংলাদেশের ক্ষেত্রে তারা একই ধরনের আচরণটা করছে। তো এইটা যদি হয় তাহলে ডিএসকেলেশনের যে কথাটা বলা হচ্ছে বিভিন্ন দিক থেকে, এবং বাংলাদেশকে আইসিসিও যেভাবে নানাভাবে বোঝানোর চেষ্টা করছে, এই বোঝানোর তো আসলে কোনো মানে হয় না। বাংলাদেশের অবস্থানটা যে স্পষ্ট এবং সঠিক, এটা ভারতের বিভিন্ন গণমাধ্যম বা ভারতের গণমাধ্যমের প্রতিবেদন বা আইসিসির নিজস্ব প্রতিবেদন বা এখন ভারতের যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন তাদের আচরণেও প্রতিদিন স্পষ্ট হচ্ছে। আজাদ মজুমদার এবং ডক্টর সায়ন্ত শাকাওয়াত, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।